আসবো ফিরে আবারও। পর্ব ৬১। সুরভি আক্তার। উচ্ছ্বাস নিয়ে কথাটুকু বলেই মেঘকে ছাড়ল রৌদ্র। মুখোমুখি হয়ে শক্ত একটা চুমু বসালো একবিংশীর আখিলতার ধারে। রমণী নিরুদ্বেগ। অন্য সময় হলে সুপ্ত অনুভূতিতে কুকড়ে যেত, তবে এখন জবাব না দিয়ে অপলক তাকিয়ে আছে। ভাবগতিক শক্ত দুর্বেদ্য, বোঝা মুশকিল তার গতিবিধি। রোজ অষ্টপুট শক্ত ওষ্ঠপুটে দাঁত চেপে ভ্রু নাচায়। বিপরীতে মেঘা ভারী গলায় প্রশ্ন করে, আমি যে এখানে জানলেন কি করে? মেহের বলেছে। আর আমাদের বাড়ির পথ চিনলেন কি করে? রোজু এবার একটু অপ্রস্তুত হলো, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল ফটাফট, চিনব না আবার? মনের টান সুইট হার্ট, বোঝো কিছু? তুমি যেখানে, আমার বিনি সুতোর টানও সেখানে। বাই দ্য ওয়ে, প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছি, জামাই আদর করার জন্য তো কেউ নেই। ইস, ব্যাড লাক এদিক থেকে, জামাই আদর মিস করে গেলাম। মেঘা হাসলো অস্বাভাবিক, নিষ্পলক চেয়ে আছে। লোকটার ভারী অদ্ভুত, নাটক করছে কি? এতটা নির্ভুল নাটক অভিনয় করতে পারে কেউ? দরজা খট করে লাগিয়ে গট গট করে পেছন ফিরে হাঁটা ধরল মেঘা। রোজখানিক অবাক হয়, পিছু নেয়। জমে ইয়াসের অবস্থা ভালো না। মেঘা ছলছল করে আড়াল করলো, ছলছল চোখ আড়াল করলো। একটা বড় বলে ঠান্ডা পানি নিয়ে বসলো ওর পাশে, সাথে জ্বর পট্টি। বিছানার ওপর ইয়াসের এমন নিস্পন্দন অবস্থা দেখে চোখ কুচকালো রৌদ্র। মেঘার কারবার দেখে বুঝতে বাকি রইল না ইয়াসের জ্বর এসেছে। সন্ধিহান হয়ে তড়িঘড়ি করে খাটের এক পাশে উঠে বসলো সে। কৌতূহলী হয়ে কপাল ছুঁয়ে দেখতেই আটকে উঠল। ইভারা, ওর তো জ্বর এসেছে, সেন্সলেস। কখন থেকে এমন? ইয়াস, এই কি হয়েছে তোর? চোখ খোল, তাকা আমার দিকে। একটু থামল। ঘরের অবস্থা আর মদের বিদকুটের শব্দ পেয়ে কপাল কুঁচকে বলল আবারও, মদ খেয়েছিস তুই? ইয়াস, আমার ভাইয়াকে তুই করে বলছেন কোন সাহসে? এতক্ষণে রমণীর কণ্ঠে বুলি ফুটল আবার, নিরেট কণ্ঠ তার। রৌদ্র অপ্রস্তুত হলো, হামতামতা করে আবার ডাকলো, ও ও সরি, এই আবিয়াত্তা শালা, ওঠো। এই জান, বাবু, সোনা, মনা, বেবি, চান্দু, সল্টহার্ট, শালা, শুনতে পারছো আমায়? ইয়াসের সাড়া না পেয়ে কাচুমাচু মুখে মেঘার দিকে তাকালো সে। মাথা নাড়িয়ে বলল, শুনছে না তো, এবার কি করব? মেঘা কিরমির করে, দমে রাখা রাগ সংবরণ করতে অক্ষম হয় এবার। রাগ উঠছে এই লোকের মেকি আদিক্ষেতায়। লোকটা তাকে ঠকালো, ভাবতেও কান্না আসে বুক ফেটে। জরাজীর্ণ হয়ে পড়ে অনুষ্ঠ রমণীর দুর্বল অন্তরাত্মা, কিন্তু সামলায় নিজেকে, রাগটা ধরে রাখে। খোপে ঠান্ডা পানি ভর্তি বোলের পানিটুকু প্রায় উল্টিয়ে রোজের গায়ে ঢেলে দেয় হুট করে। আকস্মিক ঠান্ডা কনকনে পানির ঝাপটায় ছিটকে ওঠে দাঁড়ায় রৌদ্র। এতক্ষণে শরীর ভিজে জবজবে, শীতে কেঁপে উঠল থরথরিয়ে। আকস্মিক কাণ্ডে রেগেও গেল বেপরোয়া যুবক। নিয়ন্ত্রণহীন ধমকে গলা চিরে বেরোলো, হোয়াট ননসেন্স, ইডিয়েট, এটা কি করলি? রোজও রাগ মিশ্রিত কণ্ঠে মেঘা তাচ্ছিল্য হাসলো, অষ্টভুটে একটুখানি হাসি তার। রোজের তুই সম্বোধনটা খারাপ লাগেনি আজ অব্দি। ভালো যে লেগেছে এমনটাও নয়, তবে আজ তিক্ত লাগলো ভীষণ। বিদ্বেষে গা জ্বলে উঠল রিরি করে। কোথাও একটা ব্যথা অনুভব করলো রমণী। লোকটা চোখে চোখে তখনও তলানো, তখনও বেফাস রাগ দেখিয়ে ফেলেছে বোঝা মাত্রই জিভে কামড় বসে রৌদ্র। গা ঝেড়ে তেড়ে যায়, ঠোঁট ভিজিয়ে জিভে। মেঘার হাত টেনে ধরে, সরি সুইটহার্ট, একটু ভুল হয়ে জবান উঁচু হয়ে গেছে, আর হবে না। কিন্তু ভিজিয়ে দিলে কেন এভাবে? মেঘা আলগোছে নিজের হাত ছাড়িয়ে নেয়, মুখ ফিরিয়ে ঝাপসা চোখে আড়াল করে। রেগে নাকি পুরুষের আসল চেহারা দেখা যায়? এই কি তবে রোজের আসল রূপ? ইয়াসকে নিয়ে কবির ম্যানশনে ফিরেছে ওরা। ছেলেটার এমন জ্ঞানশূন্য জ্বরের ঘুরে কুকিয়ে উঠছে, আবল তাবল বকছে বিড়বিড় করে। এই রাতেই ডক্টর দেখে গেছেন। গেস্ট রুমে ওর কাছেই বাড়ির সবার ভিড়। জলপট্টি দিতে দিতে টেম্পারেচার কমেছে খানিকটা। ধ্যান জ্ঞান না থাকায় এখনো অবধি কিচ্ছু খাওয়ানো যায়নি ওকে। মেঘা ভীষণ চিন্তিত, চোখ মুখে চিন্তার গাঢ় ভাঁজ।
শাহিনা কবির ওকে ধরে বেঁধে একটু খাইয়েছেন। সেই থেকেই ভাইয়ার পাশে মুখ মলিন করে বসে আছে। ঘড়ির কাঁটা প্রায় 11:30। ঘুম নেই চোখে আজ। একে একে ঘর ফাঁকা হলো। রোজও বেরোনোর আগে মেঘাকে আলতো স্বরে বলে গেল, ঘুমা গিয়ে, ইয়াসের জ্বর কমে এসেছে, অত চিন্তা করতে হবে না এখন। রোজের পছন্দ হলো না এটা, ভেঙচি কাটলো সে। আজও ওকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মুখ বাঁকিয়ে বিড়বিড়িয়ে খোঁচা দিল। ছ্যাঃ, লজ্জা থাকা উচিত। আদ্র শুনেছে, প্রতিক্রিয়া না দেখিয়ে দুদিকে মাথা নাড়িয়ে চলে বেরিয়ে এসেছে। ঘরে এখন সাফা, মেঘা আর দরজার পাশে দাঁড়িয়ে রৌদ্র। সাফা সপ্তপর্ণে উঠে দাঁড়ায়, কি একটা ভেবে ইয়াসের শুকনো মুখখানা পরক করে সরু চোখে। লোকটা ভীষণ ফর্সা, ঠিক মেঘার মতো, কিন্তু এখন এই জ্বরের তোপে কেমন তামাটে দেখাচ্ছে। শুকিয়ে গেছে সুন্দর মুখখানা। খারাপ লাগলো মেয়েটার। বেঘরে হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দেখলো, জ্বর কমেছে অনেকটা। এবার আর বিড়বিড়িয়ে করছে না। ঘুমিয়েছে বোধহয়। হাঁপ ছেড়ে বাঁচলো চঞ্চলা রমণী। মেঘা, উনি তো ঘুমিয়েছেন, চল আমরাও যাই, ঘুম পাচ্ছে ভীষণ। তুই যা, আমি আসছি। বেরিয়ে আসলো সাফা। মেঘা দম ফেলে দীর্ঘ। ভাইয়ার পাশে ভালো মতো চাদর টেনে দেয়, ভাইয়ার গায়ে ভালো মতো চাদর টেনে দেয়, অতঃপর পা বাড়ায় বাইরের দিকে। দরজার কাছে রোজও দাঁড়িয়ে। মেঘা দেখেও দেখলো না। পাশ কাটিয়ে চৌকাঠি মারাতেই রৌদ্র বেরোলো পিছু পিছু। মেঘা দরজা চাপিয়ে দিল। না তাকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতেই হাত টেনে ধরল রৌদ্র। রৌদ্রময়ী, রেগে আছো এই রৌদ্রের উপর? সরি বলেছি তো জান। মেঘা ঘাড় ঘোরায়। চেহারায় বিন্দুমাত্র রাগের ছাপ নেই। কি আছে? তা রৌদ্র বুঝলো না, তবুও হাসলো চমৎকার। টান মেরে চুলের কাঁটা খুলে দিল। এক গোছা চুল টেনে বরাবরের মতো উন্মাতের ন্যায় ঘ্রাণ টানলো। বড্ড নেশা ধরে এই ঘ্রাণে, সব নেশাকে হার মানায়। শুষ্ক ঢোক গিলল যুবক। মেঘা নিজের হাত ছাড়িয়ে নিতে মোচড়ামুচড়ি করলো, বলল দাঁত চেপে, হাত ছাড়ুন। সরি সুইট হার্ট, হাত ছাড়তে বলেছি আমি। ছাড়বো না, ঘুম পাচ্ছে, রুমে চলো। মেঘা আর কিছু বলল না, ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। হন্তদন্ত পায়ে তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকলো। রোজও পিছু পিছু কাছে যাওয়ার আগেই ঠাস করে মুখের উপর আটকে দিল দরজা। চমকায় রৌদ্র, চোখ শুরু করে, ডাকে গলা নামিয়ে, ইভারা, সরি বলেছি তো, এভাবে কষ্ট দিচ্ছ কেন আমায়? ঘরে চলো প্লিজ। সাফা শুয়ে পড়েছে। মেঘা পিছু ফিরে ওকে দেখলো। লাইট অফ করে আধার নামালো ঘরে। ছাউর করে খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশের উপর মতো থালার ন্যায় চাঁদ উঠেছে, আলো ঝলমলে তার। মেঘা আকাশপানে মুখ তুলে দীর্ঘশ্বাস ফেলল। ধীরে ধীরে হাঁটু মুড়ে রেলিং ঘেঁষে বসে পড়ল কনকনে ঠান্ডায়, ঠান্ডা মেঝেতে। কপালে ঠেকালো রেলিংয়ের শীর্ষে ঠান্ডা রোলার। শিউরে উঠল একবিংশে, মনমরাসে। অনুভূত হলো না খুব একটা। ইয়াসের কথাগুলো পীড়া দিচ্ছে বড্ড, কানে বাজছে প্রতিধ্বনিত হয়ে। চোখ গরম হয়ে আসলো মেয়েটার। বন্ধ করে নিল পাপড়ি যুগল। ক্ষণিকের মধ্যেই টপাটপ কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল ভিজে। ওষ্ঠ কামড়ে ফিকরে উঠল রমণী। এ কেমন মরে দাঁড়ালো সে, কান্না পাচ্ছে গলা চিরে। অবশেষে আর ধরে রাখতে পারল না, আখির কোঠরে অবাধ্য জলরাশি ফুপিয়ে উঠল শব্দ করে। রাতের আধারে রমণীর এই নীরব গুমড়ে ওঠা হাহাকার মিলিয়ে যায়। দেখে না কেউ, কেবলই সাক্ষী রয় দুরাকাশ। রোজও ডাকাডাকি করলো বেশ কিছুক্ষণ। ভেতর থেকে সারা শব্দ না পেয়ে বেপরোয়া যুবকের মুখখানা চুপসে এসেছে। ফুটেছে অসহায়ত্ব। আর ডাকলো না। সরে এসে পায়চারি করতে লাগলো করিডোরে। নিষ্ফিস করছে হাত পা। উফ, ছোট ভাই, বউ পাত্তা দিচ্ছে না, দরজা লাগিয়ে দিল মুখের ওপর। ইস, এ তো ভারী দুঃখ। রোজের কণ্ঠ। চকিতে টান দিকে ফিরল রোজ। নিজের ঘরের চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। রোজও চোখ কুচকায়। আজও আবার বলে, কিরে রুটি, বউকে এখনো ঘরে তুলতে পারিস নি? এইভাবে পিছু পিছু ঘুরতে হয়? ছ্যা, তুই না দাম্ভিক পুরুষ, লজ্জা থাকা উচিত। কটমট করে তাকায় রৌদ্র। আচু গলা ভিজিয়ে ঘরের দিকে ফিরে আবার বলে দীর্ঘশ্বাসে,
আমার বউ অপেক্ষা করছে, যাই। সে চলে গেল। রৌদ্রে অসহায়ের ন্যায় মুখ কাতর করে মেঘার ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে রয়। এই মেয়ে তাকে জ্বালায় বড্ড। সে যদি জানতো এই দাম্ভিক পুরুষ তার সমস্ত দাম্ভিকতা খুইয়ে ফেলেছে তার দ্বারে, তাহলে কি এমন করতো? সব ভুলে এক রমণীতে মত্ত হয়েছে যুবক। বোঝা উচিত তার। 12টা পেরিয়ে গেছে অনেক আগে। আজ দেরি হয়ে গেছে। বিছানার বই হাতে বসেছিল শিশির। চোখ দুটো ঘুমিয়ে আচ্ছন্ন, নিভে আসছে। আদ্র দরজা লাগিয়ে শোয়ার প্রস্তুতি নিল। মুচকি এসে বিছানায় উঠে শিশিরের নিভু নিভু চোখ দেখে বলল মিষ্টি করে, ঘুমাবে না? শিশির তাকায়, ধীরে বলে, ইয়াস ভাইয়া কেমন আছে এখন? ভালো। তবে একটাবার তো নিজের স্বামীর খোঁজ খবরও নিতে পারো। সে যে ভালো নেই, জানো কি? শিশির সরু চোখে তাকালো। আপনার আবার কি হয়েছে? নিঃশেষ হয়ে যাচ্ছে যে তোমার বিরহে। বোঝো না কেন বেয়াদব? ইঙ্গিত বুঝে ক্ষীণ লাজে চোখ নামালো শিশির। কথা ঘোরাতে বলল গলা ছেড়ে, আমি বেয়াদব? আদবহীন বউ। স্বামীকে কষ্ট দাও শুধু শুধু। ভারী অন্যায় করো তুমি। আমি কিন্তু শেষ হয়ে যাচ্ছি, সত্যি বলছি, আর পারছি না। তার কণ্ঠ কেমন আচ্ছন্ন। শিশির ভরকায়, ঘন ঘন পলক ফেলে, নীরবে ঝোঁক গিলে বিছানা থেকে নামে। আদ্রের এলোমেলো নজর থেকে নিজেকে বাঁচাতে গেঁথে রাখা বিনুনিটা খুলে আবার আয়নার সামনে বসে বেকার বেকার পুনরায় চুল আঁচড়ায়। এদিকে ওর বউ উদ্ভট কাণ্ডে ওষ্ঠ ভিসে হাসলো আদ্র। নেমে গিয়ে দাঁড়ালো ওর পেছনে, হাত গুটিয়ে নিল বুকে। শিশির চোরা চোখ তুলতেই চোখাচোখি হয় মিররেই। ধক করে ওঠে চোখ নামায় সে। আমতত্ত করে প্রসঙ্গ টানে অযৌক্তিক। আদ্র স্যার, একটা কথা বলি। হুম। ভালো লাগছে না, বাড়ি যাব। কোন বাড়ি? আমাদের। এটাই তো আমাদের বাড়ি। না মানে আমি আমার বাড়ির কথা বলছিলাম। কাল যাই প্লিজ, রেখে আসুন আমায়। শিশির হেয়ার ব্রাশ রেখে ফিরেছে আদ্রের দিকে। চোখ ছোট করলো আদ্র। কণ্ঠ ভারী হলো এবেলায়। গিয়ে কি করবে? থেকে কি করব? করার তো অনেক কিছুই আছে, তুমি করো না। থামলো রোজ। লোকটা কি নির্লজ্জ। ঘুরিয়ে পেঁচিয়ে এক কথায় টেনে আনছে। মেয়েটা পড়েছে ভারী বিপাকে। মুখখানি ছোট হয়ে এসেছে আড়ষ্টতায়। একার পাল্লায় পড়ল সে। রমণী জড়তায় নাজেহাল। চোখ তুলল না আর। খচখচ করছে হাত দুখানি। ওকে পরক করে ক্ষণকাল বাদ নরম গলায় মুখ খুলল আদ্র। তুমি চলে গেলে আমার ভালো লাগবে না, একটু একা লাগবে। তাই বলে যাব না? কতদিন যাই না। আদ্র কাজ ঘেঁষে লাজে রাঙা শ্যামলিনীর চিবুক উঁচিয়ে ধরে তর্জনী দিয়ে চোখ রেখে বলল, থাকবে গিয়ে? তাহলে যেতে হবে না। সোজাসুজি নাকচ করে দিল, মুখ ফিরিয়ে নিল। শিশির ওষ্ঠ উল্টায়, আহ্লাদ করে জোর ধরে, প্লিজ স্যার, আপু ফোন করেছিল, বলল একবার যেতে, 2 দিন থেকে চলে আসবো। শুধু 2 দিন? না, কদিন থেকে আসবো। কদিন? না বাবা, যেতে দেব না তোমায়। বউ ছাড়া 2 সেকেন্ড থাকা সম্ভব নয় আমার পক্ষে। সেদিন 2 দিন পেরিয়ে কদিন থাকবে? সেখানে 2 দিন পেরিয়ে কদিন থাকবে? প্রয়োজন নেই যাওয়ার। শিশির চিবুক নামায় পুনরায়। খারাপ লাগে। আজও আর চোখে দেখে ওকে। অতি শব্দপর্ণে পিছন থেকে হাত বাড়িয়ে কোমর জড়িয়ে নেয় শিশিরের। ভোরকে চকিতে ফের চোখ তোলে শ্যামলিনী। ডাকে আদ্র, শিশির শুনছ? কি হলো বলুন। আমার স্পর্শে আর সঙ্গে অকওয়ার্ড ফিল করো এখনো? কিছু বলছো না যে? হুম। আদ্র ছলকে উঠল, তড়িঘড়ি করে শিশিরের দিকে ঝুঁকে আসলো। মানে? আবার বলো। নড়ে চড়ে ওঠে মেয়েটা। ঘন পলক ফেলে নিজেকে ছাড়তে চায়। বলে, কিছু না, আমি কাল বাড়ি যাব। ঘুমান গিয়ে। ঘুম পড়ে। আগে বলো, অকওয়ার্ড লাগে না? ইউ মিন তুমি মানিয়ে নিচ্ছ? মেনে নিচ্ছি। শিশির বেয়াদব, খোলাখুলি বলো না প্লিজ। কি বলবো? এই যে তুমি আমায় চাও। না চাইলেও পেয়ে গেছি আপনাকে, কিন্তু আমি তো চেয়েও পাচ্ছি না তোমায়। এ কেমন যন্ত্রণা বলো না? আপনি বলেছেন আদৌ?
আমি আবার কি বলিনি? আমাকে বিয়ে করেছেন কেন? আর কিভাবে? বলেছি তো ভালোবাসি তাই বিয়ে করেছি। লুকাচ্ছেন আরও কিছু। আবার কি লুকালাম? আজয়ের হাসফাঁস স্বর। শিশির ভেজা গলায় বলল, অ্যানকে আপনি কিডন্যাপ করেছিলেন। এটা বলেননি কিন্তু এখনো। আজও ভরকাল। তুমি জানলে কি করে? আপু বলেছে। কিন্তু আপনি আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। ওহ, এটা আবার বড় কি? তোমাকে পাওয়ার জন্য ওইটুকু করেছি না হয়। তাই বলে এত বড় শাস্তি আমার কপালে? এমন একটা আদুরে বউকে পাশে রেখেও পেয়েও কাছে না পাওয়ার যন্ত্রণা কতটা কঠিন জানো তুমি? স্বামীরূপী প্রেমিককে যাতনা দিতে নেই বেয়াদব। কান গরম হয়ে আসে শিশিরের, যেন ধোঁয়া ছাড়ে। নিয়ে যায় শ্যামলিনী। আজের হাতের বিচরণে অবদ্ধ। শিশির করে কাঁপে ললিতাঙ্গ। দম ফুরিয়ে আসে। লোকটা হাঁসফাঁস উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে তার মুখের ওপর। সে লোকটার বুকের কাছে হাত তুলল, আলগোছে সরাতে চাইল বেখেয়ালে। আদ্র সরাতে নারাজ, বরং জড়িয়ে নিল আরও নিবিড়ভাবে। আঁকড়ে ধরল শক্ত বাঁধনে। পার পাবে না আজ এই মেয়ে। শিশিরকে রুখতে চায় না, আবারও পারেও না সহ্য করতে। ঢোক গেলে লাগাতার। আজও পরখ করে মোহনীয় দৃষ্টিতে বোঝে রমণীর নীরব সম্মতি। কাঁপছে মেয়েটা। ললিতাঙ্গের কম্পন থামিয়ে হুচ করেই ঝুঁকে রমণীর ওষ্ঠ ধরে ছোট্ট একটা পরশ আঁকল সে। সরে আসলো বৈদ্যুতিক গতিতে। শিশির হতবাক, চোখজোড়া বৃহত্ত আকারের ধারণ করলো। আদ্রের সাথে দৃষ্টি মিলতেই তীব্র লজ্জায় লাল হয়ে উঠল সে। তৎক্ষণাৎ লোকটার বুকের কাছে মুখ লুকিয়ে নিল। বিড়বিড় করলো নিভুস্বরে, অসভ্য। হাসে আদ্র। এ যাত্রায় আর রক্ষে নেই এ মেয়ের। সে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে, আজ এই আদ্র শিশিরে ভিজতে চায়। আজ আর কোনো টাল ভানা নয়। প্লিজ বেয়াদব, বিরোধ চাই না আজ। কি আপনারা বিরোধ করবেন নাকি? সকাল 8:30। ব্রেকফাস্ট শেষে বাড়ির দুই কর্তার মুখোমুখি বসেছে ইয়াস। মুখ থমথমে তার, মাথা ধরে আছে এখনো। সকালে ঘুম ভাঙায় নিজেকে এ বাড়িতে আবিষ্কার করেছে। কালকের কিছুই মনে নেই তার। কি ঘটেছে, সে কি করে এখানে আসলো জানা নেই। শুধু জ্বর হলেও ঠিক ছিল, কিন্তু নেশায় থাকার দরুন কিছুই মনে নেই ওর। সবার ব্রেকফাস্ট হলেও সে খায়নি এখনো। তোফায়েল কবির ওকে ডেকে সামনাসামনি বসিয়েছেন। কথা জমে আছে অনেক। সব কথা মেঘার সামনেই বলতে চান তিনি। মেঘাকেও ডেকে বসালেন। এর মধ্যেই শাহিনা কবির এক বাটি স্যুপ দিয়ে গেলেন ইয়াসের জন্য। ইয়াস হাসি মুখে তা গ্রহণ করলেও খেলো না। বাটিটা সামনে রেখে পূর্ণ দৃষ্টিপাত করলো তোফায়েল কবিরের দিকে। ভদ্রলোক মুখ খুললেন এতক্ষণে। এসেছ থেকে তোমার সঙ্গে দুদণ্ড বসে কথা বলা হয়নি ইয়াস। তার উপর জ্বর বাঁধিয়েছ। এখন এসব বলা ঠিক হবে না জানি, সময় নেই বলতে বাধ্য হচ্ছি। তাই বলতে পারেন। ইয়াসের ভার কণ্ঠ। ভদ্রলোকের কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। চোখ নামালেন এ পর্যায়ে। তোমাকে বলার আগে আমি মেঘার মতামত জানতে চাই। মেঘা মামুনি, তোমাকে একটা সোজা প্রশ্ন করব। মনে যা আছে ঠিক সেই উত্তরটাই চাই আমার। মেঘা বুঝতে পারছে কি প্রশ্ন হতে পারে। চিবুক নামিয়ে ঢোক গিল সে। ইয়াস তোমাকে নিতে এসেছে, এটা তোমার জানা। তুমি কি যেতে চাও মেঘা? আমাদের ছেড়ে, রৌদ্রকে ছেড়ে? আই নো আমার এসব বলাটা ভালো দেখায় না, বাধ্য হচ্ছে বলতে। পরশু তোমার ভাইয়ের ফ্লাইট। তোমার সব কাগজপত্র তৈরি, চলে যাবে তুমি? মেঘা আরও বেশি গুটিয়ে বসলো সিঁড়ির কাছে সাফা দাঁড়িয়ে। ভার্সিটি যাওয়া হলো না আজ তার। মেয়েটা মুখ মলিন করলো এমন কথায়। সত্যিই তো মেঘার চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। মেঘা কি সত্যি সত্যি চলে যাবে? রুবিনা কবির আঁতকে উঠলেন। দ্রুত মুখ খুললেন ভরকানো গলায়, যেতে চায় না মেঘা। আলাদা করে জিজ্ঞাসা করে মস্তিষ্ক বিগড়ে দিচ্ছেন কেন? কোথাও যাবে না ও। ও আমাদের ছেড়ে, আর না আমার ছেলেকে ছেড়ে। ওদের মধ্যকার ভুল বোঝাবুঝি সব চুকে গেছে। মেঘা যাবে না কোথাও। আমার ছেলের সাথে বাকিটা জীবন কাটাবে ও। তুমি চুপ করো। আমি মেঘার কাছে উত্তর জানতে চাই। বলো মেঘা, এত বছর আছো এখানে, আগে জানতাম একদিন না একদিন চলে যাবে। একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিলে আমাদের কাছে। ইয়াস তখন তোমাকে নিয়ে যেতে পারেনি, তাই বাধ্য হয়ে রেখে গেছিল আমাদের উপর বিশ্বাস করে। কিন্তু
ভাবিনি তুমি চলে যাওয়ার আগে এত কিছু হবে। রৌদ্র ফিরে আসবে জানা ছিল না। এত বছরে মায়া বাড়িয়েছ অনেক। মেয়ের থেকে কোনো অংশে কম দেখিনি তোমায়। বউ হিসেবে দেখলে হয়তো কিছুটা কম আদর পেতে। বউ হিসেবে কখনো দেখিনি তাই। কিন্তু অস্বীকার করতে পারি না এটা, তুমি এ বাড়ির বউ। রৌদ্রের সাথে এখনো ডিভোর্স হয়নি তোমার। আর আমরা চাইছিও না ডিভোর্সটা হোক। তুমি তোমার মতামতের অপেক্ষায়, শুধু তোমার মতামতের অপেক্ষায়। ইয়াস চোখ বুজে নিল। তিক্ত লাগছে কথাগুলো। মেঘা নিশ্চুপ, রানেই মুখে। খানিকক্ষণ অপেক্ষায় থাকলেন তোফায়েল কবির। উত্তর না পেয়ে কিছু কাগজপত্র বাড়িয়ে টি টেবিলের ওপর রাখলেন ঠিক ইয়াসের সামনে। চোখ মেলে তাকাই ইয়াস, বললেন ভদ্রলোক, ব্যাংক স্টেটমেন্ট। গত 5 বছর 6 মাসে যতগুলো টাকা পাঠিয়েছ মেঘার খরচের জন্য, সব কিছু জমা আছে মেঘার নামের অ্যাকাউন্টে। তোমার দেওয়া একটা টাকাও আমরা মেঘার পেছনে খরচ করে নিয়ে একটা টাকাও না। ওকে আমাদের হেফাজতে রেখে গেছিলে, দায়িত্বটা সামলানোর চেষ্টা করেছি নিজ জ্ঞানে। তুমি মানবে না, তাই এই পন্থা অবলম্বন করেছি। ফের নীরবতা। ইয়াসের মাঝে খুব একটা ভাবান্তর দেখা গেল না, তবে চমকালো এক উইংসে। অবিশ্বাস্য নজরে তোফায়েল কবিরের দিকে তাকালো ঝট করে, চোখ ছলছল। হাতে হাতে হাত খামচে ধরল। শ্বাস ফেললেন তোফায়েল কবির। মেঘার দিকে তাকানো মাত্রই দৃষ্টি বিনিময় হলো। চিলতে পরিমাণ হাসলেন ভদ্রলোক। কেমন অদ্ভুত স্বরে বললেন, তুমি চলে যাবে মেঘা? শুনলাম ইয়াস নাকি ডিভোর্স পেপার রেডি করেছে। মেঘা বুক কাঁপে, হু করে ওঠে অন্তঃস্থল। ইয়াসের বলা কথাগুলো কানে বাজছে বাজেভাবে। ভুল ধারণা পুনরায় জন্মায়। চোখ নামায় সে। পানি ঝরার আগে হাতের উল্টো পিঠে মুছে নেয় টলমলে চোখ দুটো। নাক টানে এগিয়ে আসেন রুবিনা কবির। মেঘা, তুই যাবি না? বলে দে সবাইকে, আমার ছেলেটা পাগল তোর জন্য। এই মুহূর্তে তোকে দেখতে না পেয়ে পুরো বাড়ি ভাঙচুর করেছিল সেদিন। নিজেকে আঘাত করে ক্ষতবিক্ষত করেছিল। তুই চলে গেলে উন্মাদ হয়ে যাবে। এসব ওর কানে গেলে পাগল হয়ে যাবে ও। এইসব কথা এখানেই শেষ করো সবাই। মেঘা কোথাও যাবে না, ব্যাস। ভদ্রমহিলা কণ্ঠ কাঁপে। বাকিরা চুপ করে আছেন। মেঘাকে নীরব দেখে উঠে গিয়ে ওর পাশে বসলেন তৌসিফ কবির। একবিংশের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন ঠান্ডা স্বরে, মেঘা, আমরা তোমাকে জোর করব না। বলো তুমি, তোমরা আমরা তোমার মতামত জানতে চাই শুধু। ইয়াসের সাথে কথা বলবো এরপর। মেঘা তবুও কিছু বলল না। হালগোছে কয়েক ফোঁটা নোনা জল ছড়িয়ে চোখ ছাপিয়ে কোলের ওপর পড়েছিল, পড়ে মিশে গেল। ইয়াস আর চোখে দেখছে। সেও অধীর আগ্রহী উত্তর জানতে। মেঘা সিদ্ধান্তহীন, মাথায় এলোমেলো হয়ে গেছে তার। সবার কিংকর্তব্য বিমূঢ় থাকার মাঝে এই সিঁড়ির দিক থেকে ধূপধাপ শব্দ আসে। চকিতে তাকান রুবিনা কবির। ছেলেকে দেখে আঁতকে ওঠেন। চোখ ডলতে ডলতে ভারী কদমে নিচে নামছে রৌদ্র। সারা রাত ছটফটিয়ে কাটিয়েছে। ঘুম হয়নি বিন্দুমাত্র। ভোরের দিকে চোখ লেগে গেছিল, শান্তি হয়নি তবুও। অস্থির হয়ে ছুটে নিচে নেমেছে। উস্কো খুস্কো পুরো মুখশ্রী। নেমেই নিভু আঁখিতে সবাইকে এক এক করে পরখ করে নিল। মেঘাকে দেখা মাত্রই হাসি ভিড় জমালো অষ্টপুটে। কাউকে তোয়াক্কা না করে তেড়ে যায় বেপরোয়া যুবক। ডেকে ওঠে ঘুম ভার আচ্ছন্ন কণ্ঠে, মাই সুইট হার্ট। বাগড়া পড়ল তৌসিফ কবিরের অবস্থানে। তিনি মেঘার পাশে বসে। রোজও থামলো। কপাল ভাঁজ ফেলে কাটকাঠা স্বরে বলে উঠল, বাবাই ওঠো। তৎক্ষণাৎ না বুঝলেও মুহূর্তেই মাথায় রাগ ছেড়ে উঠে দাঁড়ালেন ভদ্রলোক। অমনি ধপ করে সোফার লম্বাটে হয়ে শুয়ে পড়ল রৌদ্র। উবু হয়ে রমণীর কোলে মাথা রেখে মুখ গুজে দিল। দীর্ঘ এক প্রশান্তির শ্বাস ফেলল বুক ছিঁড়ে। কাল থেকে অশান্তিতে ভুগেছে, বিন্দুমাত্র আরাম পায়নি। এখন যেন অমৃত সুখ পেল। হাসি চওড়া হলো ঠোঁটের। হাবদার করে ক্লান্ত স্বরে বুলিয়ে উড়ালো, মাথায় হাত বুলিয়ে দাও সানি। ঘুমাতে দাওনি সারা রাত, শান্তি পাইনি তোমার বিরহে। এত জ্বালাও কেন আমায়? কষ্ট হয় না বুঝি? আরাম পাও আমার শান্তি হারাম করে? তাজ্জব সকলে। রোজকারের উপস্থিতি পরোয়া করলো না। কি সুন্দর নিজের আয়েশ খুঁজে নিল। রবিনা কবিরের চোখ ঝাপসা হয়ে আসে। তিনি ছেলেকে চিনেছেন। তার ছেলে বাঁচবে না এই মেয়েকে ছাড়া। তোফায়েল কবির কিচ্ছু বলতে গিয়েও পারলেন না। রোজের কানে কথাগুলো পৌঁছলো না। পৌঁছলে খুব একটা ভালো হবে না এই মুহূর্তে। চোখ নামিয়ে চুপ করে গেলেন তিনি। নিঃশব্দে উঠে দাঁড়িয়ে জায়গা ত্যাগ করলেন।
একে একে বাকিরা। হিয়াস বাঁকা চোখে দেখে ফোঁস করে শ্বাস ফেলল। টু শব্দও করল না। রাগলো বোধহয়। উঠে দাঁড়িয়ে কটকট পায়ে হাঁটা ধরল উপরের দিকে। সবাই জায়গা ত্যাগ করলেও ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে সাফা। রোজের কারবারটা বেশ আনন্দদায়ক, রোমাঞ্চকর লাগলো ওর নিকট। চোখ সরাতে পারল না তাই। ইয়াস কয়েক সিঁড়ি উঠে পিছু ফিরল। বোকা মেয়েটাকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে চাপা ধমক দিল। ইউ স্টুপিড! দেখছো কি এভাবে? হ্যাভ ইউ নো স্যাম? চমকায় সাফা। ঘাড় ঘুরিয়ে ইয়াসের রকচটা চেহারাখানা দেখে চোখ শুরু করে। এতে লজ্জার কি আছে? লোকটা কি শুধু ধমক দিতেই পারে কারণে অকারণে? মেঘা আহাম্বক নিস্তব্ধ। ভাইয়ার চলে যাওয়া দেখলো নিস্পৃহ ভেজা চোখে। পাথর হয়ে বসে আছে। রোজও নড়ে চড়ে উঠল। মুখ ফিরিয়ে একবিংশির ফিনফিনে পাতলা উদরে মুখ গুজে দিল মুখ গুজে দিল। নাক ঘষে ঘ্রাণ টেনে আবার বলল কাতর স্বরে, কি হলো জান? মাথায় হাত বুলিয়ে দাও প্লিজ। আই ওয়ান্ট ইউ টু কেয়ার ফর মি নাও। হেঁচকি তুলল একবিংশী। ভারাক্রান্ত গলায় বিড়বিড় করল, চলে যাব আমি। থাকবো না আপনার মতো বেইমানের কাছে। তবে যাওয়ার আগে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। উত্তর চাই আমার। তারপর দেখবেন চলে যাব আমি। চলে যাব। চলবে। এই পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে কোথাও, আবার কোথাও খারাপ লেগেছে। কিন্তু পরবর্তীতে বিশাল বড় একটা ধামাকা আছে কিন্তু, সেটা ভুলবেন না। অবশ্যই বড় ধামাকা নিয়ে আমি হাজির হয়ে যাব খুব দ্রুত। যত দ্রুত আপনারা কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।